দর্শক কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। প্রতি সপ্তাহব্যাপী বা প্রতি মাসব্যাপী আমি আপনাদেরকে নিয়ে যাই বিভিন্ন আর্ট গ্যালারিতে, বিভিন্ন এক্সিবিশন দেখাতে। তো আজও তার ব্যতিক্রম কিছু নয়। আমি আছি শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারি। এখানে শিল্পী আহমেদ নাজিরের বায়োস্কোপ শিরোনামে ডিজিটাল প্রিন্ট মেকিং এক্সিবিশন শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন আমার হাতে চমৎকার ক্যাটলগ। আমার দুবার জুড়ে দারুণ দারুণ সব কাজ। তো চলুন দেখি চমৎকার এই এক্সিবিশনটি। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। দর্শক, আমরা এখন আছি শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারি। এখানে চলছে শিল্পী আহমেদ নাজিরের বায়োস্কোপ শিরোনামে ডিজিটাল প্রিন্ট মেকিং এক্সিবিশন। কেমন আছেন? ভালো আছি। আসলে আপনার ইন্টারভিউ নেবেটা আমার জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার। আপনাকে আমরা মানে শ্রদ্ধার কতটা উপরে আছেন, মানে কতটা ভিতরে আছেন আপনার মানে বলে প্রকাশ করতে পারবো না। তবে আপনার চমৎকার আয়োজন, আপনার এক্সিবিশন বায়োস্কোপ শিরোনামে, এই যে ডিজিটাল প্রিন্ট মেকিং। তো ডিজিটাল প্রিন্ট মেকিং সম্পর্কে হয়তো অনেকেই মানে অবগত না, অনেকে হয়তো একটু কম বুঝে। প্রিন্ট মেকিং তো আমরা সবসময় দেখে আসছি, শুনে আসছি। তো এই ডিজিটাল প্রিন্ট মেকিং মানে আপনার এই যে জার্নিটা কবে থেকে কীভাবে শুরু করলেন এবং আপনার এই যে চমৎকার যে প্রদর্শনী, এটার গল্পগুলো একটু জানা যাচ্ছে। তাহলে ডিজিটাল প্রিন্ট মেকিংটা আমি শুরু করেছি 97 থেকে। তো সেটা অনেক আগে থেকে। তো ওই সময় আমার শুরুটা তো এটা শুরুটা হচ্ছে যে আসলে কিছু কিছু যেমন অনেক কিছু ইমেজ আছে, অনেক জিনিস যেগুলো কিন্তু আমি হয়তো ম্যানুয়ালি পাচ্ছিলাম না। বিশেষ করে আমি যখন ওই যে ইয়ে নিয়ে কাজ করি, মানে এটা আরও 30 বছর প্রায় ওরকমই, তো 97 যদি ধরি প্রায় 30 বছর আগেই। জি। তো ওই সময় আমি 71 নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমি কিছু কাজ করেছিলাম। তো ওই কাজগুলো করার সময় দেখলাম যে আসলে আমি যে ধরনের এফেক্টটা চাচ্ছি, ইনার ফিলিংসটা, কারণ তখন আমার মনে হয়েছে কি যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আসলে কি আমরা ঠিক স্বাধীনতাটা পেয়েছি? তো সে জায়গায় জানি কেমন, এটা যার যার ব্যক্তিগত মত আর কি। তো
আমি যেমন আমার কিছু কিছু জায়গায় একটু খারাপ লাগতো, একটু যেমন আমি সেটা হয়তো আমার কনফিউশনের জিনিস হতে পারে, কিন্তু আমার নিজের ইন্টারনাল ফিলিংসটা, তারপর সময় মানে মুক্তিযোদ্ধাদের অবদান অথবা তারাই বা কতখানি রেসপেক্টটা পেয়েছে, তাই না? তো নানান রকম জিনিস থাকে মাথায়, প্রশ্ন ঘুরে, তারপরে খেলা ঘুরে, প্রত্যেকটা মানুষের ইন্টারনাল জিনিস থাকে। কিন্তু এই যে আমার ইন্টারনাল ফিলিংসটা, আমি আমার ফিলিংস দিয়ে আবার বলছি যে একজন যে মুক্তিযোদ্ধা সে শহীদ হলো, তাই না, তাহলে তার ফিলিংসটা কীরকম, আর সে যদি এখন উপর থেকে দেখছে যে এখন সিচুয়েশনটা কীরকম, তো তার ভিতরে কী হতে পারে। তো এইসব ফিলিংস থেকে কিন্তু আমি যেভাবে আঁকছিলাম সেই আঁকাটা আসলে আমার কাছে কিন্তু একদমই মনে হচ্ছিলো যে না হচ্ছে না। তখন আমার মাথায় হুট করে ফেলে যাচ্ছে আমাদের ইন্টারনাল যে কোনো প্রবলেম হলে কিন্তু বডির ভিতরে, তখন কিন্তু আমরা ডাক্তার কিন্তু এক্স রে করতে দেয়, আর ব্লাড টেস্ট করতে দিবে, নাহলে এক্স রে করতে দিবে, নাহলে MRI ব্রেনের কিছু হলে, তো এই জিনিসগুলো করতে দিবে। আমার মূলত আমি ইন্টারনাল ফিলিংসটা যদি দেখাই, ইন্টারনাল ফিলিংস দেখাতে গেলে যদি আমি এক্স রে ইমেজের একটা হেল্প নিই, তাহলে বোধ হয় মানে আমি যেটা করতে চাচ্ছি সেটার সঙ্গে হয়তো কিছুটা হলো রিলেশন হবে। ওই চিন্তা থেকেই কিন্তু আমি প্রথম গেলাম ডাক্তারের কাছে। যাওয়ার পরে আমার নিজের একটা এক্স রে করালাম, যে ডাক্তারের কাছে বলে যে আমার এইখানে ব্যথা, নানান টলে আর কি। তো ন্যাচারালি ডাক্তারও এক্স রে দিল। আমার উদ্দেশ্য ছিল এক্স রে প্লেটটা। তো আমার এক্স রে করা শেষ, আমি প্লেট পেয়েছি, প্লেট নিয়ে আমি বাসায় চলে আসছি। তারপরে প্লেটটা কীভাবে কাজে লাগাবো, কীভাবে করবো, এই করতে করতে কীভাবে এটাকে আমি কম্পিউটারে নিব, নানান করতে, আচ্ছা ঠিক আছে তাহলে তো একটা স্ক্যানার দিয়ে দেখি। তো পরে আমি স্ক্যান করে আমি কম্পিউটারে নিই আমার ওই ইমেজটাকে নিয়ে, ওই ইমেজের উপরে আমি কাজ শুরু করি। প্রথমে আমার কিন্তু এক্স রে ইমেজ নিয়ে আমি কাজ করেছি, এটাই স্টার্ট করি এক্স রে ইমেজ দিয়ে। আমার বর্তমান কাজের ভিতরে কিন্তু এক্স রে ইমেজের অনেক ইমেজ আছে অন্যান্য ইমেজের সঙ্গে। তো তারপরে আমার মনে হলো যে হ্যাঁ, এটাতে কিছুটা ওই ফিলিংসটা পাওয়া যায় অ্যাকচুয়ালি, মানে ইন্টারনাল জিনিসটা, মানে আমাদের স্বাধীনতার ইন্টারনাল জিনিস, যেটা মানে পাওয়া না পাওয়া অনেক কিছু যে বিষয়গুলো, সেটা আমি ওইটা দিয়ে বোঝাতে পারি। তো এটা গেল আমার শুরুটা আর কি, যে জার্নি শুরু হলো সেই 97-এ। এই ডিজিটাল প্রিন্ট মেকিংয়ে স্টার্টটা আমি করি ওই সময়। যদি ওই সময় ডিজিটাল প্রিন্ট মেকিং একেবারেই অ্যাকসেপ্টেবল কোনো বিষয় ছিল না, একদমই গ্রহণযোগ্য জিনিসই ছিল না সাবজেক্টটা। এখন যে আমার কাজগুলো, এইটা হচ্ছে যে বায়োস্কোপ যে টাইটেলটা দিলাম এই কাজের, এটার একটা কারণ আছে। কারণ আমরা ছোটোবেলায় কিন্তু বায়োস্কোপ দেখতাম, বায়োস্কোপে আমরা দেখতাম, তারপরে একজন লোক থাকতো যে কিন্তু ওটা ঘুরাতো আর গল্প বলতো। সেটা রাজা বাদশার গল্প ছিল, নানান ধরনের গল্প ছিল, সে গল্পগুলো বলতো, আর আমরা সেগুলো শুনতাম আর কিন্তু একটা উৎসুক হয়ে দেখতাম। এখানেও কিন্তু আমি সেই জিনিসটাই দেখিয়েছি, মানে বায়োস্কোপটাকে নিয়েছি। আবার এই বায়োস্কোপ নিয়ে কিন্তু আমি 95-এ একটা ইনস্টলেশন করেছিলাম। ও সময় কিন্তু বাংলাদেশের ইনস্টলেশন মানে হতো না বললেই চলে। ও সময় ইনস্টলেশনের কোনো অ্যাপ্রিসিয়েশনও ছিল না, ওটা অনেক বেশি এক্সপেন্সিভ, খরচ করতে হয়। আলটিমেটলি আমি ওই জায়গাটা থাকিনি, সরে গেছিলাম। তারপর তো আমি যে ডিজিটাল ওয়ার্কের ভিতরে চলে আসলাম। তো বায়োস্কোপটা নেওয়া হচ্ছে যে আমি টোটাল কাহিনিটা দেখাচ্ছি, দেখছি বায়োস্কোপের ভিতর দিয়ে, কিন্তু আমার প্রিন্টের মাধ্যমে দেখে আমি কিন্তু বাইরের দিকে চলে আসি। যার জন্য কিন্তু আমার মূল জিনিস হচ্ছে বায়োস্কোপ। প্রত্যেক জায়গায় বায়োস্কোপের ওই শেপ যেটা দেখে সেই কোনো জায়গায় হ্যাঁ বায়োস্কোপ আছে। তো এইটার মূল যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে আসলে যে আমরা বলি যে 200 বছর আগে উপনিবেশিক শাসন আমল ছিল, উপনিবেশিক শাসন আমল ছিল না। উপনিবেশিক শাসনের পরিবর্তন হয়েছে, পরিবর্তনে এখন আবার নতুন একটা ধারায় উপনিবেশিক শাসনে আছি, মানে পুরো পৃথিবী একটা উপনিবেশিক শাসনে আছে। তখন একরকম ছিল, এখন আবার আরেকভাবে আছে। তো এটা হচ্ছে তারই আর একটা পরিণতি। তো সেই জায়গায় যদি আমরা উদাহরণ, যেমন আমরা আগে মানে যেমন হয়তো প্রশ্ন দিল, প্রশ্নের মধ্যে হলো যে এটা লিখতে হবে যে উদাহরণসহ ব্যাখ্যা করো, কারণ উদাহরণসহ ব্যাখ্যা দিতে হবে। কারণ যখন উদাহরণসহ ব্যাখ্যা দিতে হয় তখন দেখা গেলো যে 2-3টা উদাহরণ দেওয়ার পরে ব্যাখ্যা হয়তো একটার উপরে ব্যাখ্যা দেওয়া হলো। এটাও কিন্তু বিষয়টা ওইরকমই। আমি বায়োস্কোপের মাধ্যমে উদাহরণ হিসেবে 2টা জায়গায় আছে, 2 জায়গায় ধরে এবং ওভারঅল থ্রু অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু ব্যাখ্যা দিয়েছি আমি একটা জায়গায়। সে জায়গাটা হচ্ছে ফিলিস্তিনের গাজা এলাকাটা। কারণ গাজায় অ্যাকচুয়ালি যে বর্বরতা হয়েছে এটা অস্বাভাবিক, অমানবিক, কিন্তু এটাকে কিন্তু মানবিক বলা হচ্ছে। অনেকে আবার আমরা বলছি যে না এটা মানবিক না, মানবিক না, এটা কিন্তু জাস্ট মানে বলছি আমরা, কিন্তু আমরা তো কিছু করতে পারছি না। যে বর্বরতা গাজা হচ্ছে এবং এখন পর্যন্ত হচ্ছে, এইটা আসলে মানে চরম থেকে চরমতম অমানবিক জায়গা। কিন্তু এই জায়গাটাকে কিন্তু এই ঘটনাগুলোকে
এটা একটা জাতিকে নিধন করার মতো আর কি। এই যে এখন একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু আসলে কি হয়েছে? এখন কিন্তু ওয়ান সাইডের নিধন কিন্তু ঠিকই হচ্ছে, তাই না? সেটা কিন্তু হচ্ছেই। তো তাহলে উদাহরণ হিসাবে আমি মেন নিয়েছি গাজাটাকে, যে আসলে ওইটার বর্তমান অবস্থাটা কী। মানে ওটা যারা শুরু হয়েছে আলটিমেটলি জায়গাতে পুরো শেষ ধ্বংস, ত্রাণ আসে না। মানে যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে আর কি, ত্রাণ আসে না। ত্রাণের একটা গাড়ি আসলো, মানে না খাওয়া মানুষগুলো যাদের অস্ত্র নাই, কিচ্ছু নাই, তাই না, যারা মনের জোরে ফাইট করছে, আর যাদের কিচ্ছু নেই ওরা একটা ত্রাণের গাড়ি আসলো, ওখানে হয়তো দৌড়ে সব গেল ওইখানে ফায়ার করে মেরে ফেললো, নির্বিচারে বোমা ফেললো, মেরে দিল। কোনো জায়গায় ভাঙতেছে, ঠিক আছে, মানুষ টানুষ শুদ্ধ বললে যাতে ভেঙে নিয়ে চলে গেল। তো এই যে মানবিকতাগুলো, এই মানবিকতাগুলোর কিন্তু অমানবিকতা যেটা, এই অমানবিকতাগুলো কিন্তু যে এই যেটা প্রকাশ অথবা এটার এগেনস্টে যে কোনো ইয়ে করা, সেটা কিন্তু ইনফ্যাক্ট নেওয়া সম্ভব হয়নি। তো তার মানে কী দাঁড়াচ্ছে? তার মানে উপনিবেশিক শাসন আমল যেটা আমরা বলছি যে 200 বছর আগে ছিল, তখন যেমন হয়নি, এখন এসছে পরিবর্তন হয়ে অন্যভাবে, কিন্তু আরও ভয়াবহ। এর জন্যে এটার টাইটেলটা হচ্ছে বায়োস্কোপ। এই বায়োস্কোপ দিয়ে আমি মূলত গাজার পরিস্থিতিটা দেখানো এবং সেখানে ফিলিস্তিনিদের অবস্থা, একটা জাতিকে নিধনের জন্য আসলে যা যা করা দরকার সেই জিনিসই হচ্ছে, এবং মানে এটা ভয়াবহ আকার আর কি। এই বায়োস্কোপ দিয়ে আমি ভয়াবহ অবস্থাটাই আসলে এটা এখানে দেখানোর একটা তুলে ধরার চেষ্টা আর কি। ওখানে কী হয়েছে আমি জানি না, সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে প্রেক্ষাপট নিয়ে কাজ। তো আবার দারুণ আয়োজন, আসলে বলবার ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আপনার ব্যাখ্যা পাওয়ার পরে। তো অনেক ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা, ভবিষ্যতে আরো চমৎকার কিছু কাজ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। একজন আমার একটা কনসেপ্টও তাই, যে আসলে উপনিবেশিক শাসনটা যায়নি, ওটা ফিরে, ওটাকে জাস্ট পরিবর্তন হয়ে অন্য রূপে এসছে। তো দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে, অন্য কোনো গ্যালারিতে, অন্য কোনো এক্সিবিশনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। Like and subscribe my channel. I am Harry Setti Warren. If you find it entertaining, share with your friends and family.